করোনায় একদিনে ৮৩ জনের মৃত্যুর রেকর্ড। ৩৪,৯৬৮ নমুনা পরীক্ষায় শনাক্ত ৭,২০১ জন। করোনা আক্রান্ত খালেদা জিয়া এখন পর্যন্ত ভালো আছেন, স্বাভাবিক চলাফেরা করছেন, জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক। এপ্রিল থেকে লকডাউনে বন্ধ সব অফিস, ব্যাংক, দোকানপাট ও গণপরিবহন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া নিষেধ। কঠোর লকডাউনের খবরে নানা উপায়ে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। ফেরিঘাটে ভিড়, মহাসড়কেও যানজট। শুনছিলেন শিরোনাম, বিস্তারিত জানাবো সংবাদ সন্ধ্যায়। করোনায় আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৩ জনের। রোববার এ সংখ্যা ছিল ৭৮, প্রাণহানি দাঁড়ালো মোট ৯,৮২২ জনের। নতুন করে আক্রান্ত হয়েছে ৭,২০১ জন। শনাক্তের হার ২০.৫৯%। গত ৩ দিন ধরেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখছে দেশ। শনিবার ৭৭ আর রোববার ৭৮ প্রাণহানির পর সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। গুরুতর রোগী নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন স্বজনেরা। গত ২৪ ঘন্টায় ২৫৫ ল্যাবে ৩৪,৯৬৮ নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭,২০১ জন। শনাক্তের হার ২০.৫৯%। আমাদের মাস্ক পরতেই হবে, আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। অযথা কোনো জায়গায় ভিড় করা যাবে না, জায়গায় অপ্রয়োজনে ঘোরাঘুরি করা যাবে না, এবং মাঝে মাঝে ঘন ঘন হাত ধুয়ে আমাদেরকে হাতটা পরিষ্কার রাখতে হবে। এবং আগামী কতদিন আমাদেরকে এটা করতে হবে আমরা কিন্তু এখনও জানি না। আরও ৮৩ মৃত্যুর মধ্যে ৫২ জনের বয়সী ৬০-এর বেশি। এর মধ্যে পুরুষ ৫৪ জন আর নারী ২৯ জন। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ৯,৮২২ জনের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করে সেটি কার্যকরে দরকারে জরুরি অবস্থা জারি করতে হবে। বাংলাদেশে করোনার সংক্রমণ বিপজ্জনক হারে বেড়ে যাচ্ছে। অবস্থার লাগাম টেনে ধরতে সরকার ৭ দিনের লকডাউনের কথা ঘোষণা করেছে। গত এক সপ্তাহের শিথিল লকডাউনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এবারের লকডাউনের সাথে কারফিউ দেওয়ার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করা দরকার। এদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪,৫২৩, আর এ নিয়ে মোট সুস্থ ৫,৮১,১১৩ জন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের অধিকাংশই ভুগছেন অক্সিজেন সংকটে। এরপরও বিভিন্ন হাসপাতাল ঘুরে পাচ্ছেন না শয্যা। এমন পরিস্থিতিতে শুধুমাত্র গুরুতর রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। যাদের অবস্থা অতটা গুরুতর নয় তাদের হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা চলতে থাকে। একটি শয্যার জন্য সীমাহীন অপেক্ষা। মুখে অক্সিজেন লাগিয়ে কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগের সামনে বসে আছেন ৪২ বছরের শাহনাজ বেগম। ২টি হাসপাতাল ঘুরে শয্যা না পেয়ে ৩ ঘন্টার চেষ্টায় অবশেষে শয্যা মিলেছে কুর্মিটোলা হাসপাতালে। ভোর ৫টার দিকে নিয়ে আসছিলাম সরদি হাসপাতালে। তো ওখানে দেখানোর পরে ডক্টর আউটডোরে দেখলেন, দেখার পরে বললেন যে এখানে সিট নাই, সিট দিতে পারবো না, সিট নাই এখানে। পরে ওখান থেকে চলে আসছে, এই কর্মটোলাতে আসছে। ৪ বছর ধরে কিডনির সমস্যায় ভোগা মাহবুবুর রহমান মুকুল করোনা পজিটিভ হয়েছেন ২ দিন আগে। অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তিনিও ভুগছেন শ্বাসকষ্টে। অক্সিজেন যদি খুলে দেওয়া হয় তাহলে পরে ওনার 70-তে চলে আসে, অনেক সময় 70, 75, 80 এরকম আসে। অক্সিজেন লাগাইলে আবার আপনার হইলো 85, 95 পর্যন্ত যায়। হাসপাতালে আসা অধিকাংশ রোগী শ্বাসকষ্টে ভুগছে জানিয়ে কুর্মিটোলা হাসপাতালের পরিচালক বললেন, অক্সিজেনের চাহিদা মেটানোই এখন বড় চ্যালেঞ্জ। কেবলমাত্র যে রোগীগুলোর অক্সিজেন প্রয়োজন হচ্ছে এবং বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন না তাদেরকেই আমরা হসপিটালে ভর্তি করছি। খুব দ্রুত আমাদের এই প্রবলেমটাকে সলভ করা হয়েছে। ডেফিনেটলি ওনারা চেষ্টা করে যাচ্ছেন একের পর এক সবগুলো হসপিটালকে এর আওতায় নিয়ে আসার জন্য, কারণ কোভিডে আসলে অক্সিজেন খুব বড় একটা রিকোয়ারমেন্ট। হাসপাতাল সমাধান নয়, করোনা সংক্রমণ প্রতিরোধ করতে হলে স্বাস্থ্যবিধি পরিপূর্ণরূপে মেনে চলতে হবে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শনাক্ত হওয়া রোগী তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসবো। আইসোলেশন অর্থাৎ তাকে আলাদা থাকতে হবে অন্যদের কাছ থেকে। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাকে ভিড়ের জায়গা এড়িয়ে যেতে হবে এবং
যত বেশি সংখ্যক মানুষকে আমরা টিকার আওতায় আনতে পারবো তত বেশি আমরা মৃত্যুকে ঠেকাতে পারব। এদিকে রাজধানীসহ সারা দেশে টিকাদান কেন্দ্রগুলোতে ছিল সাধারণ মানুষের ভিড়। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 কোটি ডোজ করোনা টিকা কেনায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে যাচ্ছে বাংলাদেশ। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত এক অনলাইন আলোচনায় এ তথ্য জানিয়েছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর। তিনি জানান, রাশিয়ার স্পুতনিক, চীনের সিনোভ্যাক এবং জনসনের টিকা আনতে উন্মুক্ত দরপত্র দেওয়ার আলোচনা করছে সরকার। এছাড়া কোভ্যাক্সের আওতায় ফাইজার ও মডার্নার টিকা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভ্যাক্সের আওতায় পাওয়া এই টিকা শহরাঞ্চলে দেওয়া হবে বলেও জানান তিনি। তবে টিকা আমদানি সংরক্ষণ ব্যবস্থা যথেষ্ট নয় বলে আলোচনা উল্লেখ করেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। তিনি জানান, এখনও পর্যন্ত দেশের 3.5% মানুষকে টিকা দেওয়া হয়েছে। আমার সারা দেশে প্রায় 700-র মতো কোল্ড চেইন ব্যবস্থা আছে। সেই ব্যবস্থায় যে ভ্যাকসিনগুলো করা যায় সেগুলি আমরা আসলে বিশ্লেষণ করছি, আমরা সবার সাথে যোগাযোগও করেছি। আমরা ওপেন টেন্ডারে যাচ্ছি, আমরা ইন্টারন্যাশনাল টেন্ডারে যাচ্ছি। সেখান থেকে আমরা 3 কোটি যারা আমাদের ভালো ভ্যাকসিন, ভালো এফিকেসিয়াস ভ্যাকসিন দিতে পারবে সেই ভ্যাকসিনে নিব। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এফএম সিদ্দিকী। তিনি জানান, খালেদা জিয়া এখনও পর্যন্ত স্বাভাবিক চলাফেরা করছেন। বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত মেডিকেল বোর্ড গুলশানের বাসায় করোনা আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। মেডিসিন ও বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে 4 চিকিৎসক তাকে পরীক্ষা করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার আক্রান্তের প্রথম সপ্তাহ চলছে, এখনও পর্যন্ত তার কোনো ধরনের জটিলতা দেখা দেয়নি। করোনা সাধারণত দ্বিতীয় সপ্তাহে কিছু শারীরিক জটিলতা দেখা দেয়। আগামী 1 সপ্তাহের যদি এ ধরনের শারীরিক অবস্থা থাকে তাহলে বিপদ কাটিয়ে উঠবেন তিনি। তবে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে হাসপাতালে ভর্তির প্রস্তুতিও আছে বলে জানিয়েছেন এফএম সিদ্দিক। তাৎক্ষণিক কোনো বিশেষভাবে কোনো ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থা আমরা তাৎক্ষণিকভাবে নেব বলে আমরা সেইভাবে প্রস্তুত আছি। উনি সব দিক দিয়ে ভালো আছেন এবং তিনি খুব স্পিরিটেড আছেন। উনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন সবাই যেন ওনার জন্য দরকার এবং সবাই যেন দেশের সবাই যেন সাবধানে থাকে, স্বাস্থ্যবিধি মেনে চলে। শুধু শান্তি প্রতিষ্ঠায় নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করেও সারা বিশ্বে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা প্রশংসিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় তিনি বর্তমানে বিশ্ব শান্তি নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে বলেও জানান। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ এক্সারসাইজ শান্তির অগ্রসেনা এর উদ্বোধনী হয় গত 4 এপ্রিল। ভারত, ভুটান ও শ্রীলঙ্কার 123 জন সেনা সদস্য সরাসরি প্রশিক্ষণে অংশ নেন। এর সমাপনী অনুষ্ঠান হয় সোমবার। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সামরিক বাহিনীকে আধুনিক ও প্রশিক্ষিত করার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু। কিন্তু 75-এর পর যে আদর্শ নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তার বিচ্যুতি ঘটে। 21 বছর পর সরকারে আসার পর থেকে আমি তারই আদর্শ নিয়ে পথ চলি এবং আমাদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার পাশাপাশি একটা প্রশিক্ষণের উপর আমি জোর দিই। প্রধানমন্ত্রী বলেন, সরকারের গৃহীত পদক্ষেপে উন্নতমানের প্রশিক্ষণের কারণেই সারা বিশ্বে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সেনারা প্রশংসিত হচ্ছে। আমাদের শান্তিরক্ষীগণ যে মিশনেই গেছেন সেখানে জাতিসংঘের পতাকাকে সমুন্নত ও উড্ডীন রাখার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল করেছেন। পরে করোনা প্রসঙ্গে তিনি বলেন, সারা বিশ্ব এখন কঠিন সময় পার করছে। করোনা অর্থনৈতিক ব্যবস্থাকে স্থবির করে দিয়েছে। এই অবস্থাতেও বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়। করোনা ভাইরাস যখন সমস্ত বিশ্বে অর্থনীতিকে স্থবির করে দিয়েছে, তখনও আমরা আমাদের অর্থনীতিকে গতিশীল রাখার প্রচেষ্টা চালিয়েছি এবং আমাদের প্রবৃদ্ধি আমরা 5.4% অর্জন করতে সক্ষম হয়েছি। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক
আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বহুজাতিক অনুশীলনটি একটি মাইল ফলক হয়ে থাকবে বলে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাশকতা ও সহিংসতার মামলার আসামি হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তোলা হলে তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। হেফাজতের শীর্ষ নেতাদের এক বৈঠকে যোগ দিতে চট্টগ্রামে গিয়েছিলেন আজিজুল হক। হেফাজতের হরতাল ও বিক্ষোভ থেকে নাশকতার সাম্প্রতিক ঘটনার পর এই প্রথম সংগঠনটির শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে গ্রেপ্তার করা হলো। 2013 সালে মতিঝিল ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় অনেকগুলো মামলা হয়। আজিজুল হক ইসলামাবাদী অন্তত 4টি মামলার আসামি। করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় 14 থেকে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে মাঠ প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত 5 এপ্রিল থেকে 7 দিনের জন্য গণপরিবহন চলাচল বন্ধ সহ বিভিন্ন বিধিনিষেধ জারি করেছিল সরকার। এটি চলাকালে বিভিন্ন পরিবর্তন আনা হয়। রোববারে বিধিনিষেধের সময় শেষ হওয়ার পর তা আবারও 2 দিন বাড়ানো হয়, কিন্তু থামেনি করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। এমনই পরিপ্রেক্ষিতে সোমবার আসে 14 এপ্রিল ভোর 6টা থেকে 21 এপ্রিল রাত 12টা পর্যন্ত বিধিনিষেধের প্রজ্ঞাপন। ঘোষিত এই সময়ে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিল্প কারখানা চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। কাঁচাবাজারে কেনাবেচা সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত চললেও বন্ধ থাকবে শপিং মল। হোটেল, রেস্তোরাঁ নির্দিষ্ট সময় খাবার বিক্রি সরবরাহ করতে পারবে। জরুরি সেবা বাদে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এই সময় ওষুধ কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহের সৎকারের মতো অতি জরুরি দরকার ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। আজকের প্রজ্ঞাপনে দেওয়া বিধিনিষেধগুলো যাতে করে সকলে যথাযথভাবে পালন করে সেজন্য মাঠ প্রশাসনকে, বিশেষ করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে বিধিনিষেধের 7 দিন সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হবে শিল্প কারখানা। সেক্ষেত্রে এসব শিল্প কারখানার আর্থিক লেনদেন কিভাবে হবে সে প্রশ্নের জবাবে ব্যাখ্যা তুলে ধরেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। আমাদের বলা আছে এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, অর্থমন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা বলেছি যে যেখানে এই শিল্প কলকারখানা খোলা থাকবে তারা যেন অন্তত এই নির্দেশনা দেন যে এই কোভিডের মধ্যে হলেও সেখানে শিফট করে তাদের লোকজন যেন থাকে, যাতে করে আর্থিক সহায়তা পাইতে শ্রমিক বা মালিকদের কারো অসুবিধা না হয়। সোমবার সকালে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রজ্ঞাপন বাস্তবায়নের বিষয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত লকডাউনের সময় দেখা গেছে জরুরি পণ্য পরিবহনের ট্রাকে করে যাত্রীরা চলাচল করছে, বিআরটি এর এখানে দায়িত্ব আছে। এই বিষয়টা দেখতে হবে সিরিয়াসলি, পণ্য পরিবহন যেন যাত্রী পরিবহনের রূপ না নেয়। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনে বাড়তি যে কোনো নির্দেশনা জারি করতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা নিয়ন্ত্রণে 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত লকডাউনে সব ব্যাংক বন্ধ থাকবে। এ সময় ব্যাংকের শাখার পাশাপাশি ব্যাংকের সব উপশাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। কয়েক ঘন্টা বৈঠকের পর সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারকেরা এই সিদ্ধান্ত নেন। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিং সহ অনলাইন সব সেবা। তবে এই সময়ে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় ব্যাংক শাখা আমদানি রপ্তানি কার্যক্রমের জন্য খোলা রাখা যাবে। পাশাপাশি রপ্তানিকারকদের প্রয়োজনে বৈদেশিক মুদ্রার লেনদেন করা শাখা নির্দিষ্ট দিনের জন্য খোলা রাখা যাবে। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে 13 দফা নির্দেশনা দেওয়া হয়। আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয় নির্দেশনায়। এদিকে ব্যাংক বন্ধ থাকার সময় দেশের 2 শেয়ার বাজারও লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে বিএসইসি। ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে, কেবলমাত্র স্থল, নৌ এবং সমুদ্র, এক্সপোর্ট ওরিয়েন্টেড, এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড যে শাখাগুলো কাস্টমসের সাথে রিলেটেড ওই সমস্ত এলাকাগুলোর শাখা খোলা থাকবে। চলমান লকডাউনের মধ্যেই 14 এপ্রিল থেকে 1 সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তি উপেক্ষা করে যে যেভাবে পারছে সেভাবেই ছুটছেন গ্রামের বাড়িতে।
লকডাউন আরও বাড়ার আশঙ্কায় তারা ঢাকা ছাড়ছে বলে জানান। লকডাউনে দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ, তাই রোগীবাহী অ্যাম্বুলেন্সও হয়ে গেছে যাত্রী পরিবহনের মাধ্যম। একজন রোগীকে ঢাকা থেকে সাতক্ষীরা নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গাদাগাদি করে গাবতলী থেকে নেওয়া হয় 3 যাত্রী। যানবাহন নাই বলে বেধাই অ্যাম্বুলেন্সে যেতে হচ্ছে। অ্যাম্বুলেন্সে বলতে কি এটা যাইব অ্যাম্বুলেন্স নিয়ে এখন একজন লাগবো, এই যে একজন নিয়ে যেতেছে, অন্য গাড়িতে ভরে দিতেছি। ভোগান্তি উপেক্ষা করে শুধু অ্যাম্বুলেন্স নয়, ট্রাক, লেগুনা, পিকআপ সহ যে বাহনই পাচ্ছেন তাতেই গন্তব্যে ছুটে চলছেন যাত্রীরা। এমন যাত্রায় ভাড়া গুনতে হচ্ছে কয়েক গুণ। কিভাবে যাবো আল্লাহ, কিভাবে নিব কোথাও পারতেছি না। হ্যাঁ, লকডাউনের কারণে যাচ্ছি। আমার বাবা মা মানে আর কি যেতে বলতিছে যে তুমি এসে পড়ো। আবার এত কিছুর মধ্যেও ঢাকা ছাড়ার পেছনে অনেকের গল্পটা একটু ভিন্ন। মার্কেটিং জব করতাম, করোনার কারণে বন্ধ হয়ে গেছে। আমি ঢাকা থাকলে কি খাবো? আমার তো খাওয়ার কোনো নাই, টাকা পয়সা আমার কাছে নাই, আমি কি করব? করোনার কারণে জবটা আমি হারায় ফেলছি, এখন এখানে আমি থেকে কি করব? কঠোর লকডাউনের আগের দিন মঙ্গলবার ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ আরও বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে 14 এপ্রিল থেকে কঠোর লকডাউনের আগে বাড়ি ফিরছেন রাজধানীবাসী, আবার অনেকেই ফিরছেন ঢাকায়। তাই সোমবার সকাল থেকেই ঘাটগুলোতে ঘরমুখী মানুষের ভিড়। সড়ক মহাসড়কগুলোতে দূরপাল্লার বাস চলাচল না করায় হেঁটে, পিকআপ ভ্যানে, মোটরসাইকেল বা বিভিন্ন ছোট বাহনে করে বিকল্পভাবে ঢাকা ছাড়ছেন কমায়ের মানুষ। করোনা সংক্রমণের তোয়াক্কা না করে বাড়ি ফেরার হিড়িক রাজধানীবাসীর। কঠোর লকডাউনে কর্মস্থলে থাকার শর্ত পূরণের জন্য আবার অনেকেই আসছেন ঢাকায়। তাই বিভিন্ন সড়ক, মহাসড়ক আর ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের চিত্র এটি। দেখে বোঝার উপায় নেই দেশে ব্যাপকভাবে করোনার সংক্রমণ চলছে। বেলা গড়ানোর সাথে সাথে যানবাহন আর যাত্রীদের ভিড় পরিণত হয় জনসমুদ্রে। ঘাট এলাকায় সৃষ্টি হয় 5 কিলোমিটার দীর্ঘ যানজট। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই পদ্মা পাড়ি দেন ট্রলারে। বেলা বাড়ার সাথে সাথে যাত্রী চাপ দেখা যায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও। ঢাকা করোনার যে অবস্থায়, সেজন্য আর কি বাড়ি যাচ্ছে। ওখানে হচ্ছে আমাদের করোনাটা কম আর কি। এরকম পরিমাণের ভিড় যে মানে গাড়ি একটার পর একটা আছে, লোকজন অনেক বেশি, এত ভিড়, এত সমাগম, হ্যাঁ, তাতে দেখা গেছে আমরা করোনা এই ফেরিতে এই করোনা নিয়ে দেশে যাচ্ছি। সংক্রমণের ঝুঁকি জেনেও সকাল থেকে ঢাকা উত্তরবঙ্গগামী গাড়ির চাপ বাড়তে থাকে। দূরপাল্লার গাড়ি চলাচল না করায় পায়ে হেঁটে, মাইক্রোবাস আর মোটরসাইকেলে ঢাকায় আসতে থাকেন অনেকেই। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত 25 কিলোমিটার মহাসড়কে সৃষ্টি হয় পরিবহনের দীর্ঘ সারি। করোনার রোগী কি কেউ চোখ দিয়ে দেখছেন? জমক দল্লি মরিয়া যায়, চুলি মরিয়া যায়, এগুলো ধরনের কোনো কিছু আছে না। এখনো তো লকডাউন শুরু হয় নাই, বুধবার থেকে শুরু হলে এখনো তো 2 দিন আছে। তাহলে এভাবে আমার যাওয়া আসা করা লাগবে না। ছুটিতে আসছিলাম, এখন অফিস থেকে ফোন করছে, সেজন্য যাইতে হবে, যেভাবে হোক উপস্থিত থাকতে হবে। দুপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী মানুষের ভিড় দেখা যায়। যাত্রীদের কাছ থেকে কয়েক গুণ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করেন কেউ কেউ। আমরা অনেক কষ্ট করে আসছি, ঠিক আছে, চিটাং থেকে ভাঙি আসছি, এ পর্যন্ত আমাদের 1500 টাকা গেছে। সমস্যা আছে বাড়ির, যে আমাদের তো ঢাকা যেতে হবে, কাজ করে খেতে হবে। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল কম হলেও চাপ বেড়েছে ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনের। স্বাস্থ্যবিধি মানায় যাত্রীদের যেমন ছিল অনীহা, তেমন সড়ক মহাসড়কগুলোতে ছিল নজরদারির অভাব। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোজায় নিত্যপণ্যের দাম নির্ধারণ। ভোজ্য তেল 139 টাকা লিটার, পেঁয়াজ 40, ছোলা 67, এর চিনি মিলবে 68 টাকায়।
রোজা উপলক্ষে তেল, চিনি সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। সকালে রাজধানীর খামারবাড়িতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। বেঁধে দেওয়া মূল্য অনুসারে ভোজ্য তেলের লিটার 139 টাকা, পেঁয়াজ 40 টাকা, ছোলা 67, চিনি 68 এবং মসুরের ডাল 69 ও সাধারণ মানের খেজুরের দাম 100 টাকা নির্ধারণ করা হয়েছে। এসব পণ্যের চাহিদা, যোগান ও আমদানি মূল্য বিশ্লেষণ করে এই দাম ঠিক করা হয়। নির্ধারিত মূল্যে কেউ না মানলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নির্ধারিত দর তদারকিতে সব জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। ভোক্তাকে কম দামে যাতে ওনারা যাতে বেশি পণ্য পায় সেই জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এবং আমরা যে টিমটা আমরা যে করছি এই টিমটা কিন্তু সকলের সাথে বসে কিন্তু পর্যালোচনা করে এটা করা হয়েছে এবং এই দামে কিন্তু আপনারা এখনই যান বাজারে, আমরা আশা করছি এই দামে আপনারা পাবেন। দেশে প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজির দাম নির্ধারণ করে দিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে প্রতি 12 কেজি এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে 975 টাকা। সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এই দাম নির্ধারণের ঘোষণা দেয় BERC। সহজ জ্বালানি হিসেবে প্রতি বছরই বাড়ছে এলপিজির ব্যবহার। তবে দাম নিয়ে কোনো নির্দিষ্ট কাঠামো না থাকায় প্রায়ই অস্থিরতা দেখা দেয় বাজারে। উচ্চ আদালতের আদেশে সমাধানের উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা BERC। দেশের এলপিজির মূল্য নির্ধারণে গত জানুয়ারিতে প্রথম গণশুনানি করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। এর 3 মাসের মধ্যে দাম ঠিক করল BERC। বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের এলপিজির দাম ভ্যাট সহ সর্বোচ্চ খুচরা মূল্য 975 টাকা, আর রাষ্ট্রায়ত্ত কোম্পানির 12.5 কেজি সিলিন্ডারের দাম 591 টাকা। গাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম প্রতি লিটার 47 টাকা 92 পয়সা নির্ধারণ করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান জানান 12 এপ্রিল থেকে এই দাম কার্যকর হবে। আমরা 81 টাকা 30 পয়সা প্রতি কেজি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি এলপিজির মূসক সহ মূল্য হার 975 টাকা পুনর্নির্ধারণ। তবে বিশেষজ্ঞরা বলছেন গণশুনানির পর দাম ঘোষণায় অনেক সময় নেওয়া হয়েছে। এতে দাম নির্ধারণের ক্ষেত্রে ভোক্তাদের নয় বরং বিপণন প্রতিষ্ঠানগুলোর স্বার্থ দেখা হয়েছে। মাসে মাসে মূল্যহার নির্ধারণ করবে, অথচ সেই মূল্যহার নির্ধারণের আদেশ 3 মাস লাগাবে, এইটা কখনোই যুক্তিসঙ্গত হতে পারে না। BERCর এই আদেশ ভোক্তা অধিকার সুরক্ষায় ব্যর্থ হয়েছে এবং BERCও নিরপেক্ষতা, তার আদেশের ক্ষেত্রে তার যে নিরপেক্ষতা নিশ্চিত করা বাধ্যতামূলক BERC আইন অনুযায়ী, সেক্ষেত্রেও BERC ব্যর্থতার পরিচয় দিছে। দেশে বছরে এলপিজির চাহিদা প্রায় 8.5 লাখ টন, যার 95% আমদানি করতে হয় বিদেশ থেকে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে ডিভাইড অ্যান্ড রুল নীতি চালাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বর্ধমানে নির্বাচনী সমাবেশে এসে মন্তব্য তার। এদিকে রানাঘাটের সভায় কোচবিহার সহিংসতার জন্য বিজেপিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন মমতা। পশ্চিমবঙ্গে নিজেদের অবস্থান জোরদার করতে মরিয়া বিজেপি। এবারে নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একের পর এক জনসভায় হাজির হওয়া এরই প্রমাণ। ৫ম ধাপের ভোট শনিবার, তার আগে সোমবার রাজ্যে 3টি সভা মোদীর। বর্ধমানে দেয়া বক্তব্যে জয় নিশ্চিতের আশাবাদ আবারও ব্যক্ত করেন তিনি। বলেন, কংগ্রেস সিপিএম এর মতো পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর ফিরতে পারবে না তৃণমূল। इतनी कड़वाहट ये दीदी कहां से लाती है? দিদির মুখে কোনো মিষ্টতা নেই। আমার খুব অবাক লাগে এত তিক্ততা উনি কোথা থেকে আনেন। দিন দিন তার ভীতি তিক্ততা বেড়েই চলেছে। এর অন্যতম কারণ যে 4 ধাপের ভোট হয়েছে তাতে পরাজয় যে নিশ্চিত তা তিনি বুঝে গেছেন। এখান থেকে একবার কংগ্রেস গেছে আর ফেরেনি, সিপিএম গেছে তারাও ফেরেনি। দিদি, আপনিও এবার গিয়ে আর ফিরতে পারবেন না। दीदी आप भी एक बार गई, कभी वापस नहीं। মমতার আমলে পশ্চিমবঙ্গ বিভাজনের রাজনীতি দেখেছে উল্লেখ করে মোদী জানান, বিজেপি ক্ষমতায় এলে বাংলা আবার যুক্ত হবে।
অন্যদিকে রানাঘাটের সভায় কোচবিহার ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন মমতা ব্যানার্জি। বলেন, যারা রাজনীতির নামে মানুষ হত্যা করে তাদের নিষিদ্ধ করা উচিত। বিজেপি নেতাদের বসন্তের কোকিল সম্বোধন করে বাংলাদেশ সফরে মতুয়াদের সঙ্গে মোদির সাক্ষাতের সমালোচনা আবারও করেন মমতা। এখন মতুয়া ভোট চাই, তাই মতুয়ার এমপিকে নিয়ে বাংলাদেশ গিয়েছিলেন। আর বছরে প্রতিদিন আমায় বলেন আমি অনুপ্রবেশকারীদের ঢোকাই। বাংলাদেশ মানেই অনুপ্রবেশকারী। রোজ আপনারা গালাগালি দেন, আর ইলেকশনের সময় ভোট করতে যান। লজ্জা করে না? আমি আজও যা বলি, আমি কালও তা বলি, আমি কখনো নিজেকে চেঞ্জ করি না। এদিকে পঞ্চম ধাপের ভোটের আগে পশ্চিমবঙ্গে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 14 এপ্রিল বুধবার দুটি সভা করার কথা রয়েছে কংগ্রেসের সাবেক সভাপতির। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কা পৌঁছেছে জাতীয় ক্রিকেট দল। দুপুরে চার্টার্ড বিমানে করে রওনা দেয় তামিম মুশফিকরা। 3 ঘন্টার যাত্রা শেষে বিকেলে দল পৌঁছায় কলম্বোতে। এরপর নেগোম্বোতে হোটেলবন্দি সবাই। 3 দিন কোয়ারেন্টিনের পর অনুশীলনের সুযোগ মিলবে। দল পৌঁছানোর পরই করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে দলের সবার। কয়েক দফা তারিখ বদলানোর পর হচ্ছে এই সিরিজ। 2 টেস্টই হবে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। তার আগে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ মিলবে, সে কারণে বাড়তি সদস্য নিয়ে লঙ্কা মিশনে গেছে বাংলাদেশ। এর আগে দুপুরে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রওনা শ্রীলঙ্কায় যায় ক্রিকেট দল। টেস্টের বাজে অবস্থা থেকে বের হতে লিটন মিঠুন মিরাজদের সেরাটা চান টিম লিডার খালেদ মাহমুদ সুজন। পরিচিত কন্ডিশনে ভালো কিছুর আশা বিসিবির এই পরিচালকের। এ সফরটা অন্য যে কোনো বারের চেয়ে বেশি চ্যালেঞ্জিং, বিশেষ করে রাসেল ডোমিঙ্গোর জন্য রীতিমতো লাইফ লাইন। একের পর এক ব্যর্থতায় প্রশ্নের মুখে পড়েছেন। ভালো কিছু নিয়ে ফিরতে না পারলে শেষ হতে পারে তার অধ্যায়। ক্রিকেটারদেরও বড় পরীক্ষা। নিউজিল্যান্ডে যার পণ্যায় হতাশ করেছে দল, এবারের টিম লিডার খালেদ মাহমুদ সুজন দলকে উজ্জীবিত রাখতে সব চেষ্টাই করছেন। তার বিশ্বাস লঙ্কা সফরেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। অবভিয়াসলি আমরা জয়ের জন্যই খেলবো, যদিও আমরা লাস্ট সিরিজ বাংলাদেশে ভালো করি নাই, বাট আমি স্টিল বিলিভ করি যে আমাদের অ্যাবিলিটি আছে, আমাদের সেই ক্যাপাবিলিটি আছে। তো যদিও আমরা মাত্র নিজেদের খেলে আসলাম, সেখানে আমরা ভালো করি নাই খুব একটা, বাট ডিফারেন্ট সিনারিওতে আমরা খেলবো। শ্রীলঙ্কা এর আগে আমরা খেলেছি, তো উইল প্লে আওয়ার বেস্ট। আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে। শ্রীলঙ্কার মাটিতে 100তম টেস্ট জয়ের সুখস্মৃতি ছাড়া সব কিছুই বাংলাদেশের বিপক্ষে। পরিচিত কন্ডিশন খানিকটা আশা দিচ্ছে। স্বপ্ন তখনই সত্যি হবে যখন দল হয়ে লড়াই করা যাবে। লিটন মিরাজ মিঠুনদের সময় এসেছে বিশ্ব ক্রিকেটে একটা ছাপ ফেলার। আমার কাছে সবাই সমান আসলে, যদিও তামিম মুশফিকের এক্সপিরিয়েন্স বা মহিনুরের এক্সপিরিয়েন্স অনেক কিছু, বাট তারপরেও রেসপন্সিবিলিটি সবার জন্য সমান। জাতীয় দলের পোশাক পরে যখন আমি খেলবো তখন আমার জন্য দায়িত্বটা একই যতটুকু তামিমের। ভালো খেলা সবারই রেসপন্সিবিলিটি। একটা তরুণের আগেও মিরাজকে আমরা দেখেছি, আমরা ইংল্যান্ড সিরিজে মিরাজের অনবদ্য পারফরমেন্সে বাংলাদেশ ম্যাচ জিতেছে না, তো আমার মনে হয় যে সেরকম সবাইকে মনে রাখতে হবে। 3 দিনের কোয়ারেন্টিনের পর 2 দিনের প্রস্তুতি ম্যাচ নিজেদের মধ্যে। 21 এপ্রিল ক্যান্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যা শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। করোনায় একদিনে 83 জনের মৃত্যু, রেকর্ড। 34,968 নমুনা পরীক্ষায় শনাক্ত 7,201 জন। করোনা আক্রান্ত খালেদা জিয়া এখনো পর্যন্ত ভালো আছেন, স্বাভাবিক চলাফেরা করছেন, জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক। 14 এপ্রিল থেকে লকডাউনে বন্ধ সব অফিস, ব্যাংক, দোকানপাট ও গণপরিবহন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া নিষেধ। কঠোর লকডাউনের খবরে নানা উপায়ে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। ফেরিঘাটে ভিড়, মহাসড়কেও যানজট। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।